ফ্রেন্ডস, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাগান থেকে লাউ তুলে লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগে। আজ আমাদের বাগানটাও আপনাদের ঘুরে দেখাবো। যেহেতু কাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্লাস ঝড়ও হয়েছে, তো বাগান তো খানিকটা লণ্ডভণ্ডও হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে বাগানটাও শেয়ার করি, আর তার সাথে আজকে লাউয়ের কী রেসিপি বানাবো সেটাও আপনারা দেখে নেবেন। এই দেখুন আমাদের বাগান। দেখতেই পাচ্ছেন কত রকমের পাখি ডাকছে। আসলে গ্রাম অঞ্চলে এরকমই পাখির কুজন সকালবেলা হলেই আপনারা শুনতে পাবেন। আর এখানেই সব রকম গাছও আছে, আর তার সাথে এই দেখুন লাউ গাছ। আর এখান থেকেই লাউ তুলে লাউয়ের একটি রেসিপি বানাবো। আর লাউ গাছটা দেখুন ওপরেও ছড়িয়ে পড়েছে, জানি না কটা লাউ হবে। এই যে সবেদা গাছ আমাদের, কালকে তো অনেক সবেদা ঝড়ে পড়ে গেছে। দেখুন ঝড়ে কত সবেদা পড়ে গেছে, পড়ে ফেটে নষ্ট হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। এখানে দেখুন শসা, লাউ থেকে শুরু করে বিভিন্ন রকম কলমি শাক, নোটে শাক, সমস্ত রকম গাছ আমার ভাসুরমশাই বসিয়েছেন। এখানে দুটো পেঁপে গাছও আছে, পেঁপে গাছে ধরে গেছে। এবার আপনাদের সাথে শেয়ার করব চেরি গাছ আর কারিপাতা গাছ। চেরি গাছটা অনেকটাই এখনও ছোট, আর তার সাথে রয়েছে কাঁকরোল গাছ। আর এখানে দেখুন আম গাছও আছে। আমাদের বাগানে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছও আছে। আর এখানে দেখুন ছোট ছোট লাউও ধরেছে। আর এই গাছটার প্রায় 2-3টে লাউ আমাদের খাওয়া হয়ে গেছে, আরও একটি লাউ এখনও আছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এখান থেকে লাউ তুলে আমি লাউয়ের পায়েস রেসিপিটি শেয়ার করেছিলাম। বাড়ির গাছ থেকে সবজি তোলার মজাটাই কিন্তু আলাদা। কোথায় হয়েছে সেটাও আপনাদের দেখাবো। ভেতরে ঢুকতে হবে। এই দেখুন লাউটা হয়েছে, একটু এই দিকটা ঘোরাও। একটু ওপরে তোলো। দেখুন লাউ কতটা বড় হয়েছে লাউটা, ধরে থাকবো। স্বাদের লাউ। গাছ থেকে দেখুন লাউটা নিয়ে চলে এসেছি। আজ লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউটা একেবারেই কোনো রকম কীটনাশক ওষুধ ছাড়াই তৈরি হয়েছে। আর লাউটা আপনাদের কেটেও দেখাচ্ছি, কারণ অনেক লাউ এতে কিছু কিছু অংশ খারাপ ছিল। আর এই দেখুন এই লাউটাতেও কিন্তু একটু খারাপ অংশ আছে। এই খারাপ অংশটা বাদ দিয়েই লাউটা ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন লাউটা অত বড় হওয়া সত্ত্বেও একদমই কিন্তু কচি লাউ। আর এই রকম লাউ খেতে খুবই কিন্তু ভালো লাগে। লাউ যত কচি হবে তার টেস্ট তত বেশি ভালো হবে। এই রকম ঝিরিঝিরি করে লাউগুলো কেটে নেব। আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন, তবে আমি বটিতেই কাটছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পাশে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম সবজিও কাটা আছে, কারণ এই লাউয়ের রেসিপিটির পাশাপাশি অন্য রান্নাও হবে, আর সেগুলোও কিন্তু সবজি আমি কেটে নিয়েছি। লাউয়ের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এক থালা গরম ভাত আপনারা নিমিষেই এই রেসিপিটি দিয়ে খেয়ে ফেলতে পারবেন। যেহেতু আজকে রবিবার ছিল, সেহেতু এই রান্নাটির পাশাপাশি আমি কিন্তু আরও কিছু রান্না করব। সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে হয়তো শেয়ার করতেও পারি, আবার নাও করতে পারি, কারণ তাড়াহুড়োর মাঝখানে এত কিছু ভিডিওতে দেখানোর কথা মনেই থাকে না, একদমই কিন্তু ভুলে যায়।
দেখুন সমস্ত লাউটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি, আর লাউটা কতটা ফ্রেশ আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এবার দেখুন গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর লবণের সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি। আগে লাউগুলো দিলে আলুগুলো ভাজা হতো না, কারণ লাউ দেওয়া মাত্রই অনেকটা পরিমাণ জল বেরিয়ে যেত। তাই আলুগুলো ভাজার পরই তারপরে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো এখন বেশি পরিমাণে লাগলেও লাউ কিন্তু কমে যায়। লাউ থেকে যখনই জলটা বেরিয়ে যাবে লাউয়ের পরিমাণটা অনেকাংশেই কমে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। আর 5 মিনিট পর আপনাদের দেখাবো যে লাউটা কতটা পরিমাণ কমে গেছে আর কতটা জল বেরিয়ে গেছে। দেখুন আমি কিন্তু লাউয়ের মধ্যে একটুও জল দিইনি, দেখতেই পাচ্ছেন লাউটা কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব। এবার দেখুন আলু আর লাউ খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি ছোট ছোট টুকরো করে আদা কেটে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটির পেস্ট বানিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আর মশলাটি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি 2 থেকে 3 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছটা আগে কিন্তু ভেজে রান্না করিনি। আপনারা এইভাবে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো সেই জন্য এইভাবে আপনারা যদি মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেন, চিংড়ি মাছটা নরমও থাকবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ দেওয়ার পর একটু কিন্তু জল বেরোতেও শুরু হয়ে যাবে। এখন মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এই পর্যায়ে করে রাখা লাউ আর আলুটা দিয়ে দিচ্ছি। ভাবে যদি আপনারা লাউ আর আলু সিদ্ধ করে নেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন এবার সমস্ত রকম মশলার সাথে লাউ আর আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা লাউ আর আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট মতো হতে দেব। তাতে কি হবে, জলটা অনেকটা কমে যাবে আর আলু আর লাউয়ের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। সেই জন্য ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন সব কিছু একবারে ভালোভাবে মিশে গেছে আর জলও কিন্তু অনেকটা কমে গেছে।
এই রেসিপিটিতে আমি আদার্স কোনো কিন্তু জলের ব্যবহার করিনি। লাউ থেকে যে পরিমাণ জল বেরিয়েছিল তাতেই কিন্তু রান্নাটি হয়ে গেছে। আর রান্নাটি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা একবার হলেও এইভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে লাউ চিংড়িটি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে শাকসবজির গাছ থাকলে আর সেই গাছে যদি ফল হয়, সেই ফল যদি রান্না করে খাওয়া হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এই রকম শাকসবজির গাছ বসান আর সেগুলো রান্না করে খান, দেখবেন এই টেস্ট বাজারের শাকসবজির থেকে অনেক গুণে বেশি হয়। বাজারে শাক সবজি ফল সবের মধ্যেই ওষুধ দেয়া থাকে, কিন্তু বাড়ির শাক সবজিতে বা ফলমূলে কোনো রকম ওষুধ দেয়া হয় না। তাতে ফলন কম হলেও যেটুকুই হয় একদম কিন্তু পারফেক্ট হয় এবং নিরেট হয়। বাড়ির শাক সবজি রান্নার টেস্টও একদমই কিন্তু অসাধারণ হয়। তো আপনাদের লাউ চিংড়ি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সংসারে সমস্ত কিছু কাজ করার পর ইউটিউবে কিছুটা সময় পেলে নিজের শখবশত একটু রেসিপি তুলে ভিডিও করি, ওই জন্য সামনে আসা সবসময় সম্ভব হয় না। কারণ যেহেতু একটা রান্না তো হয় না, তার সঙ্গে আরও রান্না থাকে, সেগুলোও আমাদের করতে হয়, আর প্লাস সংসারে সব কাজই করতে হয়। তো যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো লাউ চিংড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। বাই বাই।